ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা কিন্তু তোমার 1-3-2026 অর্থাৎ মার্চ মাসের কিন্তু মার্চ মাসের 1 তারিখে আর কিন্তু যে মার্চ মাসের 8 তারিখে, এই দুটো তারিখে কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম সেটা কিন্তু হতে চলেছে। তো আমাদের চ্যানেলে তো প্রথম থেকেই জিকের ওপরে ক্লাস করানো হচ্ছিল, তো সেটাই কিন্তু আমরা কন্টিনিউ করছি, একদম কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত কন্টিনিউ করা হবে। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়। যেহেতু দেখো আমি বারবারই কিন্তু এই কোশ্চেনটা বলছি, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেই জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ভূপ্রকৃতি সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গ রিলেটেড যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং কিন্তু ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। আচ্ছা, এই ভাইসরয়ের যে পদটা ছিল সেটা কিন্তু আগে কি নাম ছিল, সেটা কিন্তু আগে নাম ছিল গভর্নর জেনারেল। ঠিক আছে, তো গভর্নর জেনারেল থেকে কিন্তু সেটা কি হয়ে যায়, গভর্নর জেনারেল থেকে কিন্তু সেটা ভাইসরয় হয়ে যায়। আচ্ছা, এটা কোন সময় হয়েছিল, এটা কিন্তু যে 1858 সালে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল সেই সময় কিন্তু হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে আমি চেষ্টা করব যে সমস্ত অপশানগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো তোমাদেরকে আলোচনা করে দেওয়ার, এতে তোমাদের নাম্বার অফ কোশ্চেন্সও কিন্তু বাড়বে। লর্ড ক্যানিং আমাদের সঠিক অ্যান্সার হবে। লর্ড ডালহৌসি কী করেছিল, 1853 সালে কিন্তু লর্ড ডালহৌসির সময় ভারতের প্রথম রেল চলেছিল, আর 1856 সালে তার সহায়তায় কিন্তু কী করা হয়েছিল, যে বিধবা পুনর্বিবাহ সেটা কিন্তু শুরু করা হয়েছিল। আচ্ছা, লর্ড বেন্টিং কিসের জন্য ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকে জানি 1829 সালে যে সতীদাহ প্রথা সেটার জন্য কিন্তু তিনি ইম্পর্টেন্ট। লর্ড কার্জন কী করেছিল, 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন তার সঙ্গে কিন্তু তিনি সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 3 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটা মন্দির সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। তো এটা তো আমাদের প্রত্যেক দিন একদম রিপিটেড কোশ্চেন হয়ে যাচ্ছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিষ্ণুপুর। এবার প্রশ্ন হচ্ছে বিষ্ণুপুরটা কোথায় থাকে, তো বিষ্ণুপুরটা কোথায় আছে, তো বিষ্ণুপুর কিন্তু তোমার হচ্ছে বাঁকুড়াতে অবস্থিত। শান্তিনিকেতন আমরা প্রত্যেকে জানি, শান্তিনিকেতন কিন্তু তোমার হচ্ছে বীরভূমে অবস্থিত। আচ্ছা, নবদ্বীপকে কি বলা হয়, মনে রাখতে হবে নবদ্বীপকে কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 4 নম্বর কোশ্চেন, যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই আর্য সমাজে প্রতিষ্ঠা করে। কত সালে প্রতিষ্ঠা করেছিল, 1875 সালে কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এই স্বামী দয়ানন্দ সরস্বতীর যে প্রকৃত নাম সেটা কি, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, রাজা রামমোহন রায় সম্পর্কে যদি আমরা দেখি, তো রাজা রামমোহন রায় কোন কোন সমাজ তৈরি করেছিল, রাজা রামমোহন রায় কিন্তু যে ব্রাহ্ম সমাজ এবং যে আত্মীয় সমাজ, ঠিক আছে, কী বললাম, যে ব্রাহ্ম সমাজ এবং যে আত্মীয় সমাজ, এই দুটো কিন্তু রাজা রামমোহন রায় তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা দেখো, এখানে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গের কথা আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1867 সালে কিন্তু তিনি যে তিনি কোন সমাজটা তৈরি করেছিল সেটা কিন্তু তোমাদের আমি অনেকবার পড়িয়েছি, তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা চলো বলেই দিচ্ছি, তিনি কিন্তু তোমার হচ্ছে যে প্রার্থনা সমাজ, সেই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্য দূরীকরণের কথা বলা হয়েছে। তো দেখো, এই যে অস্পৃশ্য দূরীকরণ এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু তোমার বলা হয়ে থাকে আনটাচেবিলিটি। ঠিক আছে, তো এই আনটাচেবিলিটি দূরীকরণ কোথায় ছিল, কত নম্বর আর্টিকেলে ছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু যে ধারা 17, ঠিক আছে, যে আর্টিকেল 17, সেই আর্টিকেল 17 কিন্তু আছে। বাদবাকি ধারাগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। 14 নম্বর ধারাতে কি বলা হয়েছে, 14 নম্বর ধারাতে কিন্তু যে সাম্যের অধিকার সেটা বলা হয়েছে। 15 নম্বর ধারাতে কি বলা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর ধারাটা, যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে কারোর সাথে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। 17 নম্বরে কিন্তু বলা হয়েছে আনটাচেবিলিটি, যেটা আমি বলে দিলাম। আর 19-এ কি বলা হয়েছে, 19-এ কিন্তু তোমার বলা হয়েছে বাক স্বাধীনতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি। তো দেখো, যদি পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা বলে তো সেক্ষেত্রে কী হবে, আর পশ্চিমবঙ্গের যদি ক্ষুদ্রতম জেলা বলে তো সেক্ষেত্রে কী হবে। তো দেখো, ক্ষুদ্রতম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কলকাতা। ঠিক আছে, আর বৃহত্তম যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আমরা প্রত্যেকে জানি 23টি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ইন্ডি
ইন্ডিকা বইটির লেখকের নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেগাস্থিনিস। ঠিক আছে, তিনি কার সময় এসেছিলেন? তিনি কিন্তু যে চন্দ্রগুপ্ত মৌর্য, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু এসেছিলেন। কে পাঠিয়েছিল? না, এনাকে কিন্তু যে সেলুকাস, সেই সেলুকাস কিন্তু এনাকে পাঠিয়েছিল মেগাস্থিনিসকে। ঠিক আছে, এই মেগাস্থিনিসের রচিত বইয়ের নাম কিন্তু হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, আচ্ছা হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হিউয়েন সাং কিন্তু যে হর্ষবর্ধন, সেই হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে অল বিরুনি তিনি কার সময় এসেছিলেন? পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দেখো এখানে যদি আমি একটা ছবি আঁকি, মোটামুটি এখানে যদি মনে করো আমি একটা ভারতের ছবি মোটামুটি যা হোক করে আঁকলাম, তো যদি তোমাদেরকে বলে মেনল্যান্ড, ঠিক আছে, অর্থাৎ ভূমির মধ্যে অবস্থিত, তো সেক্ষেত্রে কিন্তু ভারতের দক্ষিণতম যে পয়েন্ট সেটা কিন্তু হচ্ছে কন্যাকুমারী। ঠিক আছে, আর যদি বলে একদম ভারতের দক্ষিণতম, যেটা কিন্তু তোমার হচ্ছে সমুদ্রের মধ্যে অবস্থিত, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো দেখো এখানে কিন্তু কোথাও তোমার হচ্ছে ভূমির কথা বা মেনল্যান্ডের কথা উল্লেখ নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক অ্যান্সার করব ইন্দিরা পয়েন্ট। আর ভারতের উত্তরতম বিন্দু কোনটা সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখছি, তো ভারতের উত্তরতম বিন্দু কিন্তু হচ্ছে ইন্দিরা কল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 9 নম্বর কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিউলি। আচ্ছা শিউলির যে ইংরেজি নামটা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, নাইট ফ্লোয়িং জেসমিন। ঠিক আছে, নাইট ফ্লোয়িং জেসমিন, এটা কিন্তু তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। আচ্ছা পশ্চিমবঙ্গের যে রাজ্য গাছ আছে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে তোমার ছাতিম গাছ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু সেটা কোনটা? সেটা কিন্তু তোমার হচ্ছে মেছো বিড়াল। আর পশ্চিমবঙ্গের যে জাতীয় পাখি সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে সাদা বুকওয়ালা মাছরাঙা। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর কোশ্চেন, যে জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো আমাদের জন্য কিন্তু এর যে তারিখটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 13ই এপ্রিল 1919 সালে কিন্তু এই জালিয়াওয়ালাবাগ হয়েছিল। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে কিন্তু হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন, যে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হয়ে থাকে? তো দেখো লোকসভার যারা সদস্য হয়ে থাকে, সবার প্রথম লোকসভার সদস্য হতে গেলে কিন্তু 25 বছর বয়স হতে হবেই। ঠিক আছে, আচ্ছা লোকসভার বয়স হওয়ার জন্য লোকসভায় কত বছর পর্যন্ত থাকা যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 5 বছর পর্যন্ত কিন্তু লোকসভার মেয়াদ হয়ে থাকে, এবং তার যে এমপি হয়ে থাকে তাদেরও কিন্তু মেয়াদ 5 বছরের জন্য হয়ে থাকে। আচ্ছা লোকসভায় পশ্চিমবঙ্গে কতগুলো সিট আছে? লোকসভায় পশ্চিমবঙ্গের কিন্তু মোট 42টা সিট আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 12তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িকে কি বলা হয়? শিলিগুড়িকে কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, আমরা যে নর্থ ইস্ট ইন্ডিয়া 7 যে সিস্টার আছে, সেই 7 সিস্টারে যাওয়ার জন্য কিন্তু কোথায় যেতে হবে? তোমাকে কিন্তু শিলিগুড়িতে যেতে হবে। শিলিগুড়ি থেকে কিন্তু তুমি ওখান থেকে যেতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 13তম কোশ্চেন, যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন কুতুবউদ্দিন আইবক। কত সালে এটা গঠিত হয়েছিল? এটা কিন্তু 1206 সালে গঠিত হয়েছিল, দিল্লির প্রথম কিন্তু সুলতানি বংশ। আচ্ছা দাস বংশকে অনেকে কি বলে? দাস বংশকে কিন্তু অনেকে মামলুক বংশ বলে থাকে, অনেক সময় কিন্তু অপশানে মামলুক বংশ তোমাদেরকে দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতের সংবিধানে মোট কয়টি ভাষা স্বীকৃত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 22টি ভাষা কিন্তু ভারতের সংবিধানে স্বীকৃতিদান করা হয়েছে। ঠিক আছে, প্রথমে কতগুলোকে করা হয়েছিল? প্রথমে কিন্তু যে 14টা ভাষাকে কিন্তু করা হয়েছিল। আচ্ছা এই যে ভাষা আছে এটা কত নাম্বার তোমার হচ্ছে শিডিউলে আছে? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ভাষা কত নাম্বার শিডিউলে কিন্তু বা কত নাম্বার তফসিলে কিন্তু অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়াতে কিন্তু এই শুশুনিয়া পাহাড় অবস্থিত। পুরুলিয়ায় কি অবস্থিত? পুরুলিয়ায় কিন্তু আমরা প্রত্যেকে জানি যে অযোধ্যা পাহাড় অবস্থিত। ঠিক আছে, বীরভূমে কি অবস্থিত? বীরভূমে কিন্তু যে মামা ভাগ্নে পাহাড় আছে সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু বীরভূমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের রক্ষাকর্তা কোন সম্রাটকে বলা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্কন্দগুপ্ত। কারণ স্কন্দগুপ্ত কি করেছিল? স্কন্দগুপ্ত কিন্তু যে হুন আক্রমণ থেকে ভারতকে বাঁচিয়েছিল, সেই কারণের জন্য কিন্তু স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 17তম কোশ্চেন, যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 35 বছর রাজ্যপাল হতে গেলে। ঠিক আছে, রাজ্যপাল আর রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়সের প্রয়োজন হয়ে থাকে? তো সেটা কিন্তু তোমার হচ্ছে 35 বছর বয়সের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। প্রধানমন্ত্রীর জন্য কিন্তু 25 বছর বয়স হলেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলে? এগেইন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তাকে কি বলে?
বলা হয়, তিস্তাকে কিন্তু ত্রাসের নদী বলা হয়। দামোদরকে কি বলা হয়ে থাকে? দামোদরকে কিন্তু কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, প্রচুর বন্যা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল, কোথায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিল। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধ কিন্তু যে কুশীনগর, সেই কুশীনগরে কিন্তু নির্বাণ লাভ করেছিল। লুম্বিনীতে কি হয়েছিল? লুম্বিনীতে কিন্তু তার জন্ম হয়েছিল। আচ্ছা, বুদ্ধগয়াতে কি হয়েছিল? এখানে কিন্তু তার বোধি লাভ, যেটাকে আমরা এনলাইটমেন্ট বলি, সেটা কিন্তু হয়েছিল। সারনাথে কি হয়েছিল? সারনাথে কিন্তু হয়েছিল যে তার যে প্রথম যে স্পিচ, ঠিক আছে, প্রথম যে স্পিচ তিনি যেটা দিয়েছিলেন সেটা কিন্তু হচ্ছে সারনাথে হয়েছিল, ধর্মপ্রচার যেটাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম প্রশ্ন, যে ভারতের প্রথম ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো আমরা প্রত্যেকে জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ছিলেন প্রথম ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটা? এটা তো একটু আগে তোমাদেরকে বলে দিলাম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছাতিম। পরবর্তী প্রশ্ন দেখব যে হাজারদুয়ারি প্রাসাদটি কোন জেলায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা HW দিলাম। এই হাজারদুয়ারির যে প্রাসাদটি, এটা কে নির্মাণ করেছিল? ঠিক আছে, অনেকে কিন্তু এটাকে সিরাজদৌল্লা মনে করো, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো এটা কিন্তু তোমাদের জন্য কমেন্টে আমি জানাতে বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে এটা কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন, যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে GV মাভালঙ্কর। ঠিক আছে, গণেশ বাসুদেব মাভালঙ্কর, ইনি কিন্তু ছিলেন লোকসভার প্রথম স্পিকার। আচ্ছা, লোকসভার স্পিকারের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো এটা কিন্তু আর্টিকেল 93-তে বলা হয়েছে। ঠিক আছে, বর্তমানে কে আছেন? বর্তমানে কিন্তু ওম বিড়লা। আচ্ছা, সুকুমার, দেখো এই যে সুকুমার সেন ছিলেন, তিনি কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন প্রথম যে চিফ ইলেকশন কমিশনার, যেটাকে CEC বলা হয়, তিনি কিন্তু ছিলেন সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন, যে ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এগেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেঙ্গালুরুকে কি বলা হয়? সিলিকন ভ্যালি কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, হাইটেক সিটি কোনটাকে বলা হয়ে থাকে? তো হাইটেক সিটি কিন্তু বলা হয়ে থাকে তোমার হচ্ছে হায়দ্রাবাদকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অসহযোগ যে আন্দোলন, সেটা কিন্তু 1922 সালে প্রত্যাহার করা হয়েছিল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল? এটা কিন্তু যে চৌরি চৌরা যে ঘটনা, সেই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কি করা হয়েছিল? এটাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো রেল সেতু কিন্তু হয়ে যাচ্ছে ফারাক্কা সেতু। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটা তো গেল তোমার রেল সেতু। যদি আমরা নর্মাল যে সেতু বা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রিজ কোনটা, সেটা যদি জিজ্ঞাসা করি, তো সেটা কি হবে? সেটা কিন্তু তোমার হচ্ছে কোচবিহারের জয়ী সেতু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম কোশ্চেন, যে ভারতের সংবিধানের হৃদয় এবং আত্মা কাকে বলা হয়? কোন নাম্বার ধারাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 32 নম্বর ধারাকে কি বলা হয়? ভারতীয় সংবিধানের কিন্তু হৃদয় এবং আত্মা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার মধ্যে কিন্তু তোমার হচ্ছে একটা ব্যাপার আছে। দেখো আমরা কিন্তু সচরাচর কী পড়ি? সচরাচর কিন্তু আমরা পড়ি ভারতের প্রথম রেল কোথা থেকে কোন পর্যন্ত চলেছিল, কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত কিন্তু এটা চলেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দিনহি ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেন? তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আকবর। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন, যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আসামে কিন্তু এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত। আর এটা কিসের জন্য বিখ্যাত? এটা কিন্তু তোমার হচ্ছে যে একশৃঙ্গ গন্ডার, তার জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 31তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহর রেশম শিল্পের জন্য প্রাচীনকাল থেকে বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ। মালদাতেও কিন্তু প্রচুর পরিমাণে রেশম শিল্প হয়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সূর্য সেন। ঠিক আছে, তাকে কিন্তু মাস্টারদা বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টকে কিন্তু ভারতীয় সংবিধানের গার্ডিয়ান বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের উত্তরতম জেলা কোনটা, সবথেকে উত্তরে কোন জেলা অবস্থান করছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোচবিহার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কিন্তু একটা তোমার দ্বিমত আছে। ঠিক আছে, অনেকে কিন্তু দার্জিলিং বললেও মানচিত্র অনুযায়ী কালিম্পং উত্তরতম। ঠিক আছে, দেখো এটা এটা এই যে কোশ্চেনটা আছে, আমি একটুখানি কোশ্চেনটা ভুল পড়েছি। ঠিক আছে, আমি কোচবিহার বলেছিলাম, সরি, এটা কিন্তু কালিম্পং হবে। ঠিক আছে, দেখো অনেকে কিন্তু তোমার হচ্ছে কি বলে, এটাকে কিন্তু তোমার দার্জিলিং বলে। ঠিক আছে, তো দার্জিলিং কিন্তু এটা নয়, ম্যাপ অনুযায়ী কিন্তু তোমার কালিম্পংই সবথেকে উত্তরতম। পরবর্তী প্রশ্ন দেখব যে আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। ঠিক আছে, আর এখান থেকেই আমাদের কোন গানটা নেওয়া হয়েছে, আমাদের যেটা জাতীয় কিন্তু গান, ঠিক আছে, সেটা কি, সেটা কিন্তু তোমার হচ্ছে বন্দে মাতরম, সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল এই আনন্দমঠ উপন্যাস থেকেই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 36তম কোশ্চেন, যে অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায়। সবার প্রথম তোমাদেরকে জানতে হবে যে এই মানি বিলের কনসেপ্টটা কত নম্বর ধারায় আছে, এটা কিন্তু 110 নম্বর ধারাতে আছে। আর এটা কিন্তু একমাত্র লোকসভাতেই প্রেজেন্ট করা যায়, আর কোনো বিল মানি বিল কিনা সেটা কিন্তু একমাত্র স্পিকারই ঠিক করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি জঙ্গল রয়েছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেখানে কিন্তু আমরা সুন্দরবন বলে থাকি, অর্থাৎ যে ম্যানগ্রোভ। ঠিক আছে, যে ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন দেখব যে লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কিন্তু বলা হয়ে থাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, আর যদি সমগ্র বিশ্ব বলা হয়ে থাকে, সমগ্র বিশ্বে কিন্তু কাকে বলা হয়ে থাকে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা আমি বলেই দিচ্ছি, সমগ্র বিশ্বতে কিন্তু যে বিসমার্থ, ঠিক আছে, জার্মানির যে বিসমার্থ, তাকে কিন্তু আয়রন ম্যান বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 39তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়, তো রিপিটেড কোশ্চেন, আমরা প্রত্যেকে জানি হাওড়াকে কিন্তু ভারতের গ্লাসগো বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হন, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি, এটা কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন। নীতি আয়োগের যে চেয়ারম্যান তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকেন। ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমাদেরকে নাম দিয়ে দেবে, তখন কিন্তু তোমাদেরকে প্রধানমন্ত্রীর নামটা বেছে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন, যে বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত, তো আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু আলিপুর দুয়ারে অবস্থিত। আর এই যে বক্সা যে তোমার যে জায়গাটা আছে, বা বক্সাতে কিন্তু সবথেকে বেশি তোমার হচ্ছে বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যানি বেসান্ত। কত সালে, 1917 সালে কিন্তু যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। আর যদি প্রথম ভারতীয় বলা হয়, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে সরোজিনী নাইডু। সেটাও কিন্তু তোমার হচ্ছে 1925 সালে হয়েছিল কানপুরে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি প্রাসাদ কে নির্মাণ করেছিলেন, তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তো এই জন্য কিন্তু এটা তোমাদেরকে আমি বলবো না, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের মশলার বাগান বা স্পাইস গার্ডেন কাকে বলা হয়, তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালাকে কি বলা হয়, স্পাইস গার্ডেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা কতগুলো, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 294টা কিন্তু কি আছে, 294টা কিন্তু আসন সংখ্যা আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, কি বলেছে যে গৌড় কোন প্রাচীন রাজার রাজধানী ছিল, তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, তো শশাঙ্কের রাজধানী কি ছিল, সেটা কিন্তু ছিল গৌড়। ঠিক আছে, কর্ণ সুবর্ণ। ঠিক আছে, বর্তমানে এটা কোথায় অবস্থিত, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব যে লোকসভায় পশ্চিমবঙ্গের কতগুলি আসন সংরক্ষিত আছে, একটু আগেই বললাম 42টা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপের নাম কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুন্দরবন বদ্বীপ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 49তম কোশ্চেন, যে সাড়ে জাহাসে আচ্ছা গানটির রচয়িতাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ ইকবাল কিন্তু সাড়ে জাহাসে আচ্ছা এই গানটার রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পেয়েছে, ইউনেস্কো, ঠিক আছে, হেরিটেজ মর্যাদা, অর্থাৎ এর মধ্যে থেকে কোনটাকে ইউনেস্কো হেরিটেজ মর্যাদা দিয়েছে, এর মধ্যে যদি একটা কথা যদি জুড়ে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো, সেটা হচ্ছে ইনট্যাঙ্গিবল। ঠিক আছে, অর্থাৎ যেটাকে কিন্তু আমরা ছুতে পারি না। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু যে দুর্গাপূজা আছে সেটাকে কিন্তু ইনট্যাঙ্গিবল কালচারাল হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যে কোশ্চেনগুলো
তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে সেগুলোকে জানিও। তোমাদেরকে বারবার করেই বলেছিলাম যে তোমাদের কিন্তু মার্চের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের এক্সাম চলে আসবে। তো তোমরা কিন্তু প্রত্যেকে আশা করি নোটিশটা দেখে নিয়েছো, তো সেইভাবে কিন্তু প্রিপারেশন করো। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কী করা হবে, জিকের ওপর কিন্তু আমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে। ডে বাই ডে কিন্তু আমাদের যে নাম্বার অফ কোশ্চেন সেগুলো কিন্তু বাড়ানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।